This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিলীপ ঘোষ মনে হচ্ছে ওই প্রেসার কুকারের সেফটি ভালভের মতো হাওয়া বার করার কাজটা করে দিয়েছেন প্রথম, এবার বেরিয়ে যাচ্ছে। দেখুন, দিলীপ ঘোষের নিশ্চয়ই জানা ছিল যে দলের ভেতরে তার মত এবং পথের সমর্থক অনেকেই আছেন, কিন্তু অন্য দলে যাদের বিরুদ্ধে তিনি এতদিন ধরে লড়েছেন তাদের ভেতরে যে তার মূল্যায়নকারী এরকম ছিলেন এটা নিশ্চয়ই তিনি ভাবতে পারেননি। সচরাচর ঐতিহাসিক ব্যক্তিত্বদের নিয়ে না একটা এরকম মূল্যায়ন হয়, সব দল করে আর কি, এবং ঘটনাচক্রে দেখা যায় যে এক সময় বিরোধিতা করলেও পরবর্তী ক্ষেত্রে হয়তো কোথাও গিয়ে সবার মূল্যায়ন মানে ডান বাম যে যেরকম আছে আর কি, বিপরীতধর্মী সবার মূল্যায়নটা এক খাতে বয়। কিন্তু প্রত্যক্ষ রাজনীতিতে থাকাকালীন এইরকমভাবে দু দলের মধ্যে থেকেই দিলীপ ঘোষের এরকম যে একটা বিশেষ ধরনের মূল্যায়ন হচ্ছে এটা কিন্তু চট করে দেখা যায় না, বিরল দৃশ্য। অবশ্য রাজনীতি তো কখন কোন বিরল দৃশ্য মহাজাগতিক রশ্মির মতো চারপাশে ছড়িয়ে পড়ে কেউ বলতে পারে না। এই দিলীপ ঘোষের মতো দক্ষ নেতার কথা নিয়ে দলের ভেতরে কথা হওয়া উচিত ছিল বলে মনে করছেন লকেট, অর্থাৎ দিলীপ ঘোষ দলের বাইরে যে কথাগুলো বলেছেন সেগুলো দলের ভেতরে একেবারে বৈঠকের টেবিলে তিনি টেনে নিয়ে যেতে চাইছেন। আমার কিছু প্রশ্ন আছে জানেন তো। এক, দিলীপ ঘোষ লকেট চট্টোপাধ্যায়রা কি শুধু আত্মসমীক্ষা করতে চাইছেন, নাকি এক বা একাধিক লোককে সুনির্দিষ্টভাবে নিশানা করে এগোচ্ছেন? লোকসভা ভোটে খারাপ ফলের দায় রাজ্য সভাপতি হিসেবে সুকান্ত মজুমদার যেমন এড়াতে পারেন না, তেমন শুভেন্দু অধিকারীও কিন্তু এড়াতে পারেন না। দিলীপ ঘোষেরা কি সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীদের ব্যর্থতা নিয়ে কথা বলতে চান? এখানেই প্রশ্ন নম্বর 2। ধরে নিচ্ছি ব্যর্থতার নৈতিক দায় নিলেন সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী। দায় নিলে কি পদ বাঁচানোর জায়গা থেকে? শুভেন্দু অধিকারী নির্বাচিত বিধায়ক, বিধানসভার বিরোধী দল নেতা, তার পদটা যদি থেকেও যায় সুকান্ত মজুমদারের চেয়ারটা কি থাকবে? দেখুন, দিলীপ, জগন্নাথ, লকেটরা যেভাবে বিদ্রোহ চারিদিকে বলে সুর ভাসতে শুরু করেছেন, তাতে সুকান্ত মজুমদার কি খুব নিশ্চিন্তে আছেন? ঘনিষ্ঠ মহলে সুকান্ত মজুমদার কিন্তু ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন এবং জানিয়েছেন তাকে দিল্লিতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। দিল্লিতে তুলে নিয়ে যাওয়া মানে ওই নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার সদস্য করার চেষ্টা। এর মানে হচ্ছে কোনোভাবেই তিনি চট করেই মন্ত্রী হওয়ার প্রস্তাব পেলে হয়তো খুব খুশি মনে সেটা অ্যাকসেপ্ট করবেন না। এবার তিনি করবেন না নাকি তাকে করানো হবে বা তাকে প্রস্তাব দেওয়া আদৌ হবে কিনা এগুলো পরের প্রশ্ন। এখন অবধি ওই যদি কিন্তুর খেলা চলছে। খালি চোখে দেখলে বিজেপি রাজ্য সভাপতির জন্য এই মন্ত্রিত্ব পেলে সেটা প্রমোশন, সেটা পুরস্কার বলে মনে হতে পারে, কিন্তু সুকান্ত মজুমদারের কথাবার্তা যেটা তিনি ঘনিষ্ঠ মহলে যেরকম মনোভাব প্রকাশ করেছেন বলে শোনা যাচ্ছে, তাতে কিন্তু মনে হচ্ছে তিনি ওই মন্ত্রিত্বের থেকেও সভাপতির পদটা ধরে রাখতেই বেশি আগ্রহী। এর কারণ কি? প্রথমত, মন্ত্রিত্ব যদি জোটেও তাহলে হয়তো প্রতিমন্ত্রিত্ব জুটবে, মানে পূর্ণ মন্ত্রিত্ব চট করে পাওয়া যাবে কি না কেউ জানেন না। প্রথমত দেখুন, যদি মন্ত্রিত্ব জোটে সেটা সামলাতে বাংলার থেকে দূরে থাকতে হবে। এই নিশীথ প্রামাণিক বা শান্তনু ঠাকুরদের ওই মন্ত্রী হওয়ার পর বাংলার মানুষ কতবার দেখেছেন বলুন তো? কতবার কাছে পেয়েছেন বিজেপি কর্মীরা? এই সমস্ত জায়গার থেকে তো এই প্রশ্নগুলো উঠেছে। দ্বিতীয়ত, বাংলা থেকে দূরে থাকা মানে তো সংগঠনটাই হাতছাড়া হয়ে যাওয়া। সংগঠনের অভাবেই তো ভুগছেন দিলীপ ঘোষরা। সুকান্ত মজুমদার তাই মনে হচ্ছে যে জেনে বুঝে ফাঁদে পা দিতে চাইছেন না, আরেকটা দিলীপ ঘোষ হতে চাইছেন না। তবে সবাই সুকান্ত মজুমদারের মতন তো নয়, মন্ত্রিত্বের মোহ সেটা কিন্তু সবাই কাটাতে পারেন না, বরঞ্চ কেউ কেউ মুখিয়ে বসে আছেন বা সেই মন্ত্রিত্ব পাওয়ার জন্য অলরেডি দাবিপত্র পেশ করে বসে আছেন। তাদের দলেই আছেন এরকম উদাহরণ। সৌমিত্র খা 3 বারের সাংসদ, 1 বার তৃণমূল আর 2 বার বিজেপির টিকিটে জিতেছেন। এখন হয়তো পুরোটা জুড়ে নিয়েছেন, 3 বার তিনি সংসদে গেছেন, এটা তার বায়োডাটায় রয়েছে। এবার সৌমিত্র তার জোরে বলছেন কি, এবার তার মন্ত্রিত্ব চাই। মন্ত্রিত্ব না পেলে কি করবেন? এবার কি করতে পারেন সেটা তো সমজদারদের বোঝার জন্য জাস্ট ইশারা করে ছেড়ে দিয়েছেন সৌমিত্র খা। বলেছেন তার সঙ্গে
তৃণমূল নেতাদের যোগাযোগ আছে। মনে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন? বলেছিলেন 3 জন সাংসদ তার সঙ্গে যোগাযোগ রাখছেন, নাম বলেননি, শুধু জাস্ট বলেছিলেন 3 জন সাংসদ। সৌমিত্রও সাংসদ। সৌমিত্র কি বলেছেন? অভিষেকের স্তরে না হলেও তৃণমূল জেলা নেতাদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে এবং ঠাড়ে ঠোড়ে অন্যান্য বক্তব্যের মধ্যে দিয়ে অভিষেকের প্রশংসা করেছেন। সৌমিত্র কি বোঝাচ্ছেন যে প্রয়োজন পড়লে জেলা ধরেই তিনি সর্বভারতীয় স্তরে, মানে সেটা জারি হোক আর কি, বিজেপির হলে ভালো, না হলে তৃণমূল আছে সেখানে হয়তো সর্বভারতীয় স্তরে পৌঁছাতে চাইবেন। মন্ত্রীদের জন্য পাঠিয়েছিল, হলে আর দ্বিতীয়বার হয়তো আমাকে আর ভোটেই দেবে না। আমাদের ওখানে একটা বিধায়ক আর হয়তো জিতবে না। আর আমি অযোগ্য নাকি যে আমি পাবো না? পাবো কি পাবো না, 19-এর লোকসভাতেও জিতেছিলেন, সেবারও পাওয়া হয়নি। তবে মনে মনে পাওয়ার আশাটা ছিলই। এবার জিতে মন্ত্রিত্ব পাওয়ার সেই আশাটাকেই দাবি হিসেবে তুলে ধরলেন সৌমিত্র। তিনি যে দাবির ক্ষেত্রে লড়াকু মনে করালেন সেটাও। 2011 পরিবর্তনের বছরে কংগ্রেসের হয়ে কতুলপুরে জিতেছিলেন সৌমিত্র খাঁ। 2 বছর বিধানসভায় থাকার পরে কংগ্রেস শিবিরে জোড়াজুড়ি শুরু করেন। 2013-তে কংগ্রেস পরিবর্তন করে তৃণমূলে যোগ দেন। জোড়াজুড়ির ইকুয়েশনেই 2014 লোকসভায় তৃণমূলের প্রার্থী হন। 2014-এ বাঁকুড়া থেকে জিতে পৌঁছে যান সংসদে। তৃণমূল সাংসদ হিসেবে বিজেপিতে যোগ দেন 2019-এর ভোটের আগে। জোড়াজুড়ির শর্তেই বাঁকুড়া থেকে ফের লোকসভায় প্রার্থী করে বিজেপি। পুলিশি মামলায় নির্বাচনী ক্ষেত্রে প্রবেশ করতে না পারলেও বিজেপির টিকিটে জিতে যান সৌমিত্র। একবার তৃণমূলের টিকিটে, একবার বিজেপির টিকিটে জয়ী, তৃতীয়বারের লড়াইটা সোজা ছিল না মোটেও। প্রাক্তন স্ত্রী সুজাতার বিরুদ্ধে শেষমেশ জিতেছেন সৌমিত্র। এমন একটা সময় জয়, যেখানে একটা জয়ও গুরুত্বের, কারণ সরকার গড়লেও বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ হতে পারেনি। একজন সাংসদও বিজেপির কাছে তাই মহামূল্যবান। রাজ্যেও বিজেপির সাংসদ সংখ্যা 1 ধাপে 6 কমেছে। যত দ্রুত সম্ভব শপথ নিয়ে সরকার করতে ব্যস্ত অমিত শাহ, জেপি নাড্ডারা। বঙ্গ বিজেপির নেতৃত্ব ব্যস্ত রয়েছে খারাপ ফলের পোস্টমর্টেম নিয়ে। ঠিক এই সময়ে সৌমিত্র খাঁ কি আগাম কোনো পূর্বাভাস দিয়ে রাখছেন? জেলা স্তরে আমার টাচ আছে, তৃণমূল কংগ্রেস অনেক জেলা স্তরে অনেক টাচ আছে, রাজ্য স্তরে আমার কারোর সঙ্গে কথা হয়নি। বলছে দাদা আপনি চলে আসুন, তুমি চলে এসো, তুমি চলে এলে আর আমরা এখান থেকে বর্ধমান, আসানসোল, দুর্গাপুর, পুরো রাঢ় বাংলায় আর কেউ কোথাও থাকবে না। নিজের সংসার ভেঙেছে, তাও বিজেপি ছাড়িনি। নিজের সব রকম লড়াই, যত রকমের লড়াই তত রকম লড়াই করেছে। আর আমি অযোগ্য নাকি যে আমি পাবো না? এই যোগ্যতার বিচার, এটাই হচ্ছে সবচেয়ে জটিল বিষয়, জানেন তো। সেই মির্জাফর থেকে শুরু হয়েছে এই বিচার আর কি। কার যে কখন লাগে কেউ জানে না। কখনো সিরাজ থাকে বিচারকের আসনে, বিচার ব্যবস্থায় ভুল হয়ে যায়, তার ফল তো বাংলার সব ইধার উধার হয়ে যায়, ভারতবর্ষের শাসন ভার হাতছাড়া হয়ে যায়। এটা তো মানে আমরা অতীত ইতিহাস থেকে দেখেছি। বাংলার ভবিষ্যতে কী হবে জানা যাচ্ছে না, কিন্তু 2-4টে এরকম পলাশির জায়গা খুলে যাচ্ছে, এটা আমরা বুঝতে পারছি। এই বিষ্ণুপুরের ফলাফলটা জানার পর না সোশ্যাল মিডিয়ায় কিন্তু মিম ঘুরতে শুরু করেছে। মিমারা কি লিখেছে জানেন? সৌমিত্র খাঁ হলেন একমাত্র পুরুষ যিনি স্ত্রীর বিরুদ্ধে লড়াই করে জিতেছেন। সৌমিত্র আসলে শুধু যে তার প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলকে হারিয়েছেন তা তো নয়, তিনি তার প্রাক্তন দল তৃণমূলকেও হারিয়েছেন। এবার সেই প্রাক্তন দলের সাথে যোগাযোগের কথা বলে সৌমিত্র খাঁ যেভাবে ডেসিবেল বাড়াচ্ছেন, তাতে কি শ্যাম রাখি না কুল রাখি পরিস্থিতির মতো পড়ে গেছে বিজেপি। যা পরিস্থিতি, তাতে কিন্তু বাংলায় একটাও সাংসদ হাতছাড়া করা এই মুহূর্তে গেরুড়া শিবিরের জন্য বিরাট বড় ধাক্কা। তাই তড়িঘড়ি শপথের প্রস্তুতিও চলছে, আর এটাই সৌমিত্র খাঁর কাছে একদম পারফেক্ট গোল্ডেন আওয়ার। ওই গোল্ডেন আওয়ার জানেন তো, আচমকা হার্ট অ্যাটাক হলে রোগীকে অতি দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হয়, মানে বেশ কয়েক ঘন্টা, প্রথম 1 ঘন্টা 2 ঘন্টা, এই সময়টাকেই না গোল্ডেন আওয়ার বলে। এর মধ্যে চিকিৎসা পেলে বাঁচার আশাটা বাড়ে। খানিকটা টালমাটাল বিজেপিরও এখন গোল্ডেন আওয়ার চলছে ওরকম। দ্রুত রোগটা সামলাতে গেলে ওই কেন্দ্র আর রাজ্য নেতৃত্বকে ওই গোল্ডেন আওয়ারের মধ্যে ওষুধ দিতে হবে। এবার সৌমিত্র খাঁ কি ঠিক এই গোল্ডেন আওয়ারেই মাইল্ড অ্যাটাকের আরেকটা পূর্বাভাস দিয়ে রাখছেন?
দেখুন, অ্যাটাকের পূর্বাভাস অবশ্য শুধু সৌমিত্র খায়ের মতো বিজেপি নেতারা নন, আরও অনেকেই দিচ্ছেন, যাদের কথা এই বাজারে না বললেই নয়।